নমস্কার, আমি স্নেহা। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই হেডলাইন্স। ট্রাম্পের প্রত্যাবর্তনে শুরু চীন ও আমেরিকার বাণিজ্য যুদ্ধ 2.0 কোন রণনীতি বেজিংয়ের। স্পেনের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, ভারত কত নম্বরে? খরচ বেশি কোথায় জানুন। দিবে আর নিবে 10,000 সেনার বিনিময়ে কিমের দেশকে তেল ও ক্ষেপণাস্ত্র রাশিয়ার। এভাবে আমাকে রোখা যাবে না, গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে গর্জে উঠলেন নেতানিয়াহু। মোদির বিরুদ্ধে প্রমাণ নেই, দিল্লির প্রবল চাপে নির্ঝর খুন নিয়ে নতি স্বীকার কানাডার। আদানি ইস্যুতে ভারত মার্কিন সম্পর্কে অবনতি, মুখ খুলল হোয়াইট হাউস। যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে গুলিবৃষ্টি, পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত অন্তত 38। আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিন সঠিক খবর শোনার জন্য বাংলা নিউজ টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। 2018 সাল চীনা পণ্য আমদানিতে $250 বিলিয়ন শুল্ক আরোপ করে আমেরিকা। বদলা নিতে চীন মার্কিন পণ্যের আমদানিতে চাপিয়ে দেয় $110 বিলিয়ন শুল্ক। সেই শুরু দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ। সদ্য প্রকাশিত মার্কিন নির্বাচনের ফলাফল সামনে আসতেই পরিষ্কার হয়ে গিয়েছে বাইডেনকে সরিয়ে ট্রাম্পের প্রত্যাবর্তন। আর তারপর থেকেই নিশ্চিত হয়ে গিয়েছে এবার শুরু বাণিজ্য যুদ্ধ 2.0। এই লড়াইয়ে শেষ হাসিকে হাসবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই চীনা নেতারা ইঙ্গিত দিয়েছিলেন কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প যিনি ক্ষমতায় আসুন পরিস্থিতি তাদের জন্য মোটেই সুবিধার হবে না। তবে ডেমোক্র্যাট বাইডেনের থেকে রিপাবলিকান ট্রাম্প যে আরও শক্ত ঘাঁটি হবে সে বিষয়ে সন্দেহ নেই। কেননা মনে করা হচ্ছিল কমলা হ্যারিস জিতলে দুদেশের সম্পর্কের ধীরগতিতে হলেও উন্নতি হবে। কিন্তু ট্রাম্পকে নিয়ে সন্দেহ ছিলই। বর্ষিয়ান রিপাবলিকান নেতা জিতলে তিনি কঠোর অবস্থানেই থাকবেন এটা মনে করা হচ্ছিল। তিনি তো বলেই দিয়েছিলেন ক্ষমতায় এলে বেজিংয়ের উপরে 60% শুল্ক চাপিয়ে দেওয়া হবে। কিন্তু সত্যিই কি ট্রাম্পের প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে চীন? বিশেষজ্ঞদের মতো বিষয়টা এবার অন্য। প্রথম থেকেই কিন্তু বেজিং প্রস্তুত হয়ে গিয়েছিল। সিএনএনের সঙ্গে কথা বলার সময় বিশেষজ্ঞ ডেক্সটার রবার্টস বলছেন বেশ কিছুটা সময় আগে থেকেই চীন এই দিনটার জন্য তৈরি হচ্ছিল। আগের চেয়ে এখন তাদের বাণিজ্য নেটওয়ার্কে আমেরিকার গুরুত্ব অনেকটাই কমে গিয়েছে। আর এটাই সত্যি, জো বাইডেন ক্ষমতায় আসার পরও চীনের উপরে আরোপিত শুল্ক বহাল রেখেছিলেন। আবার এবছরের সেপ্টেম্বরে তার প্রশাসন কিছু চীনা পণ্যের শুল্ক বৃদ্ধি করারও সিদ্ধান্ত নেয়। তাই চীন ইতিমধ্যেই আমেরিকার উপরে বাণিজ্য নির্ভরতা কমাতে শুরু করেছে। 2022 সালেও চীন আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল রেকর্ড উচ্চতায়। কিন্তু গত বছরের হিসেব দেখাচ্ছে চীনকে টপকে গিয়েছে মেক্সিকো। আমেরিকার সঙ্গে বেজিংয়ের বাণিজ্য হ্রাস পেয়েছে 20%। 2023 সালে G7 তথা গ্রুপ অফ 7 ধনী দেশগুলিতে চীনের রপ্তানি ছিল 30%-এরও নিচে, যা 2000 সালে ছিল 48%। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্য আলোচক ওয়াং শওয়েন সাংবাদিকদের বলেছেন আমাদের বাহ্যিক ধাক্কাগুলির প্রভাবে সমাধান ও প্রতিরোধের ক্ষমতা রয়েছে। এখানে বাহ্যিক যে আমেরিকা তাতে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। ফলে চীন যে আমেরিকার চাপানো শুল্কের বোঝা সয় নিজেদের বাণিজ্যের দিকটিকে শক্তিশালী করে তুলতে বদ্ধপরিকর তা ক্রমেই স্পষ্ট হচ্ছে। পাসপোর্ট যেমন ভিনদেশে পাড়ি দেওয়ার অন্যতম ছাড়পত্র, তেমনি সবচেয়ে নির্ভরযোগ্য নাগরিক পরিচয়পত্রও বটে। এককালে ভারতে পাসপোর্ট তৈরিতে অনেকটা সময় লাগত। এখন জটিলতা আগের তুলনায় কমেছে। তবে পাসপোর্ট তৈরিতে টাকাও খসে, কোথাও বেশি, কোথাও কিছুটা কম। জানেন কি পাসপোর্ট তৈরিতে কোন দেশে সবচেয়ে বেশি খরচ হয়? সেই দেশ কি আমেরিকা না ইংল্যান্ডে? বিভিন্ন দেশে পাসপোর্টের খরচ বিভিন্ন রকমের। 2014 তথ্য বলছে খরচ হতে পারে 1500 থেকে 19,000 টাকা অবধি। সবচাইতে কম খরচে পাসপোর্ট তৈরি করা যায় আরব আমিরশাহিতে। ভারতীয় মুদ্রায় মাত্র 1400 টাকা খরচ পড়ে। এপ্রিল 2024-এর তথ্য অনুযায়ী ভারতে 10 বছর অবধি কার্যকর পাসপোর্ট তৈরিতে খরচ পড়ে 1528 টাকা। আমিরশাহির পরে দ্বিতীয় সর্বনিম্ন। খরচ বেশি পড়ে ইউরোপের হাঙ্গেরি এবং স্পেনে। অন্যদিকে আফ্রিকা মহাদেশের কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকাতেও পাসপোর্ট তৈরিতে খরচ যথেষ্ট বেশি। প্রতি বছরের খরচ ধরলে ভারতীয় পাসপোর্ট যথেষ্ট লাভজনক। অন্যদিকে 30 বছর অথবা তার বেশি বয়সীদের জন্য স্পেনের যে পাসপোর্ট রয়েছে সেটিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট বলে মনে করা হয়।
কারণ ওই পাসপোর্টের জোরে বিশ্বের 198টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা সম্ভব। রণক্ষেত্রে রুশ ফৌজের শক্তি বাড়াতে সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। এখনও পর্যন্ত 1010 সেনা পাঠানো হয়েছে। আর এই সাহায্যের বিনিময়ে রাশিয়া কিম জং উনের দেশকে আর্থিক সাহায্যের পাশাপাশি তেল ও অ্যান্টি এয়ার মিসাইল দিয়েছে। এমনই দাবি দক্ষিণ কোরিয়ার। সিওলের তরফে জানানো হয়েছে, সরকারি তরফে এক অনুসন্ধানী দল তদন্ত করে এই তথ্য জানতে পেরেছে। সে দেশের সর্বোচ্চ প্রতিরক্ষা উপদেষ্টা শিন ওন সিক জানা গিয়েছে, পিয়ংইয়ংয়ের দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সরঞ্জাম এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। সেই সঙ্গেই তার দাবি, নানাভাবে কিমের দেশকে অর্থনৈতিক সাহায্যও করেছে মস্কো। এদিকে দক্ষিণ কোরিয়ার অলাভজনক সংস্থা ওপেন সোর্স সেন্টারের তরফে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ায় তেলও পাঠিয়েছে রাশিয়া। কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে দেখা যাচ্ছে, গত 8 মাসে পিয়ংইয়ংয়ের 12টি তেলের ট্যাঙ্কার সব মিলিয়ে 43 বার রাশিয়ার বন্দরের এক তেলের টার্মিনালে গিয়েছে। এভাবেই সেনার বিনিময়ে বন্ধু উত্তর কোরিয়ার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া, দাবি তেমনই। গত বছরের সেপ্টেম্বর মাসে আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়ায় গিয়েছিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। বৈঠক করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। তখনই যুদ্ধের ময়দানে মস্কোকে নিঃশর্তভাবে সবরকম সাহায্যের আশ্বাস দেন কিম। সেই থেকেই জল্পনা, ইউক্রেন যুদ্ধ আবহে দুদেশের মধ্যে অস্ত্র চুক্তি হয়েছে। এর আগেও কিমের দেশের বিরুদ্ধে ক্রেমলিনকে অস্ত্র দেওয়ার অভিযোগ এনেছে আমেরিকা। সম্প্রতি হোয়াইট হাউস দাবি করে, প্রায় 1000-এর উপর সামরিক অস্ত্র বোঝাই কন্টেনার পিয়ংইয়ং থেকে গিয়েছে মস্কোতে। তারপরই জানা যায়, ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। তার আগে বন্ধু কিমের আমন্ত্রণে সাড়া দিয়ে চলতি বছরের জুন মাসে উত্তর কোরিয়ায় গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। দীর্ঘ আলোচনার পর সামরিক চুক্তি স্বাক্ষর করেন দুই রাষ্ট্রপ্রধান। চুক্তি অনুযায়ী, রাশিয়ায় হোক কিংবা উত্তর কোরিয়ায়, অন্য দেশ আক্রমণ শানালেই একে অপরের পাশে দাঁড়াবেন পুতিন ও কিম। নাম না করলেও যে দুজনের ইঙ্গিত আমেরিকার দিকেই তা স্পষ্ট হয়ে যায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আশঙ্কা তৈরি হয়েছে তার গ্রেপ্তারি নিয়ে। এই পরিস্থিতিতে মুখ খুললেন তিনি। সপাটে জানালেন, এই পরোয়ানা তাকে ইসরায়েলকে রক্ষা করা থেকে রুখতে পারবে না। এক ভিডিও বার্তায় নেতানিয়াহুকে বলতে শোনা গিয়েছে, ইসরায়েল বিরোধী কোনো অশোভন সিদ্ধান্ত আমাদের বাধা দিতে পারবে না, এবং এভাবে আমাকে আমাদের দেশকে রক্ষা করা থেকে রোখা যাবে না। তার দাবি, আমরা চাপের কাছে নতি স্বীকার করব না। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ দমন আদালত তথা আইসিসিকে পাল্টা আক্রমণও করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, হেগের আন্তর্জাতিক অপরাধ দমন আদালত স্থাপিত হয়েছিল মানবিকতাকে রক্ষা করার জন্য। আজ সেটাই মানবতার শত্রু হয়ে উঠেছে। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ দমন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেতানিয়াহু ও সেদেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াব গ্যালান্টের বিরুদ্ধে। যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে এই দুজনের বিরুদ্ধে। আইসিসি জানিয়েছে, মানবতার বিরোধী অপরাধ যথা খুন, নিপীড়ন এবং অমানবিক নানা অপরাধ করেছেন নেতানিয়াহু ও গ্যালান্ট। পাশাপাশি যুদ্ধের এক অস্ত্র হিসাবে অনাহারকে ব্যবহার করার অভিযোগও রয়েছে। গাজায় খাদ্য, জল ও ওষুধের মতো অত্যাবশ্যকীয় বস্তুর সরবরাহ আটকে দিয়ে বিপুল সংকট ও মৃত্যুর পরিস্থিতি তৈরি করার অভিযোগেও বিদ্ধ নেতানিয়াহু গ্যালান্ট। নিহতদের মধ্যে বহু শিশুও রয়েছে। নেতানিয়াহুর দেশের অভিযানে গাজায় মৃতের সংখ্যা হু হু করে বেড়ে গিয়েছে। এই এক বছরে কার্যত ভেঙে গিয়েছে গাজার স্বাস্থ্য পরিষেবাও। হাসপাতালগুলোয় উপচে পড়ছে মৃতদেহ। সর্বত্রই এখন শুধু ধ্বংসের চিহ্ন আর স্বজনহারা কান্না। দেখা দিয়েছে ওষুধের আকাল। এই সংঘাত থামানো নিয়ে প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে মিশর, কাতার, সৌদি আরবের মতো দেশ। কিন্তু লক্ষ্যে অবিচল ইসরায়েলের প্রধানমন্ত্রী। মঙ্গলবার গাজায় পা রেখে তিনি দাবি করেন, যুদ্ধ একবার শেষ হলে পুরোপুরি হামাসমুক্ত হবে গাজা। এর মধ্যেই জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ছক জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল বিস্ফোরক দাবি করেছিল কানাডার এক সংবাদ মাধ্যম। তবে সেই রিপোর্ট খারিজ করে দিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার। তাদের তরফে বলা হয়, মোদী বা ভারত সরকারের কোনো উচ্চপদস্থ প্রতিনিধির সঙ্গে নিজ্জর খুনের যোগ নেই। বুধবার কানাডার এক সংবাদ মাধ্যম দাবি করে, নিজ্জরকে হত্যার ছক কষেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর তা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। এরপরেই খলিস্তানি জঙ্গি নেতাকে হত্যার ছক কষা হয়। উল্লেখ্য, নিজ্জর খুনের পর থেকেই কানাডা বারবার দাবি করেছে, ভারতীয় কূটনীতিকদের ভূমিকা রয়েছে খলিস্তানি নেতার মৃত্যুর নেপথ্যে। এহেন পরিস্থিতিতে নিজ্জর খুনের প্রধানমন্ত্রীর নাম জড়ানোয় স্বভাবতই ক্ষুব্ধ ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, ভিত্তিহীন এবং হাস্যকর দাবি করা হয়েছে কানাডার সংবাদ মাধ্যমে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাধারণত সংবাদ মাধ্যমের খবর নিয়ে আমরা মন্তব্য করি না, কিন্তু কানাডা সরকারের সূত্র উদ্ধৃত করে যখন একটি সংবাদ মাধ্যম হাস্যকর মন্তব্য করে তখন তা অবহেলার সঙ্গেই খারিজ করা উচিত। ভারতের বদনাম করার চেষ্টা করলে কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ হবে বলে হুঁশিয়ারিও দেয় ভারতীয় বিদেশ মন্ত্রক। প্রবল চাপে পড়ে অবশেষে নিজ্জর খুনে মোদির নাম জড়ানো নিয়ে মুখ খুলেছে কানাডার সরকার। বৃহস্পতিবার তাদের তরফে বিবৃতি জারি করে বলা হয়, প্রধানমন্ত্রী মোদি, বিদেশমন্ত্রী জয়শঙ্কর বা নিরাপত্তা উপদেষ্টা ডোভালের বিরুদ্ধে কানাডার মাটিতে কোনো অপরাধমূলক কাজের প্রমাণ নেই। অভিযুক্ত হিসাবে এদের কারোর নামও উল্লেখ করেনি কানাডার সরকার। উল্লেখ্য, নিজ্জর খুনে ভারতের শীর্ষ আধিকারিকদের যোগ রয়েছে বলে লাগাতার দাবি করেছে কানাডা। কোনো প্রমাণ পেশ করতে না পারলেও একাধিক ভারতীয়র বিরুদ্ধে তোপ দেগেছে সেদেশের প্রশাসন। কিন্তু এবার নয়াদিল্লির চাপে খানিকটা সুর নরম করল কানাডা। গৌতম আদানির বিরুদ্ধে বর্ষর কেলেঙ্কারির অভিযোগ এনেছে আমেরিকার আদালত। তারপরেই গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের দপ্তরের দাবি, আদানির বিরুদ্ধে যাই অভিযোগ উঠুক না কেন তাতে ভারত আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি হবে না। কারণ দুই দেশের সম্পর্ক যথেষ্ট মজবুত। দেশের অন্যতম ধনী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের 256 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ভারতীয় মুদ্রায় যা 2200 কোটি টাকারও বেশি। ওই প্রকল্পের বরাত পেতে মরিয়া আদানি গোষ্ঠী ভারত সরকারের আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। বরাত পেলে আগামী 20 বছরে 200 কোটি মার্কিন ডলার লাভের মুখ দেখত আদানি গোষ্ঠী। গৌতম আদানির পাশাপাশি তার ভাইপো সাগরও এই মামলায় অভিযুক্ত। এহেন পরিস্থিতিতে গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যাপির। তিনি বলেন, আদানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেটা আমরা জানি, তবে এই নিয়ে বিচার দপ্তর বিশদে জানাতে পারবে। আমি শুধু এটুকু বলতে পারি, ভারত এবং আমেরিকার সম্পর্ক খুবই দৃঢ়। আন্তর্জাতিক ক্ষেত্রে নানা বিষয়ে দুই দেশ একে অপরের সহযোগী। আদানি ইস্যুতে ভারত আমেরিকার কূটনৈতিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেই আশাবাদী হোয়াইট হাউস। ফের জঙ্গি হামলার মুখে পাকিস্তান খাইবার পাখতুয়াখোয়া এলাকার কুরাম এলাকার এক যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে গুলিবৃষ্টি। প্রাণ হারালেন অন্তত 38 জন। এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। তার মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। জখম হয়েছেন 29 জন। জেলা প্রশাসন সূত্রে খবর, সাম্প্রতিককালে এটাই সবচেয়ে বড় হামলা। খাইবার পাখতুনখোয়া এলাকার কুরাম আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানকার মুখ্য প্রশাসনিক আধিকারিক নাদিম আসলাম চৌধুরী জানাচ্ছেন, বৃহস্পতিবার এখানকার একদল বাসিন্দা পেশোয়ার পরচিনার এলাকায় যাচ্ছিলেন। দুটি যাত্রীবাহী গাড়িকে টার্গেট করে জঙ্গিরা। চলে নাগারে গুলিবৃষ্টি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অন্তত 10 জন হামলাকারী ছিল। এও জানান, তাদের আত্মীয়রা ওই গাড়িতে ছিলেন। বেঁচে আছেন কিনা জানতে পারেননি এখনও। সাধারণ নাগরিকদের লক্ষ্য করে এত বড় জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এই পরিস্থিতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আসলে পাকিস্তানের এই খাইবার পাখতুনখোয়া এলাকায় শিয়া সুন্নি গোষ্ঠীর মধ্যে বরাবর দ্বন্দ্ব রয়েছে। নানা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা বাধে, প্রাণহানির খবরও নতুন নয়। তবে এই হামলা কারা ঘটালো তা এখনও অজানা, কারণ কোনো জঙ্গি গোষ্ঠী এখনও দায় স্বীকার করেনি। সম্প্রতি পাকিস্তানে পরপর বেশ কয়েকটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। কখনো সেনাবাহিনীকে লক্ষ্য করে, কখনো আবার মসজিদে হামলা চলেছে। প্রতিবেশী দেশটিতে যে ফের জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে, ধারাবাহিক এসব ঘটনাই তার প্রমাণ। আজকের মতো খবর এখানেই শেষ হলো।